আচ্ছা, আপনার কাছে যদি আপনজনের উদাহরণ চাওয়া হয়, অর্থাৎ কে আপনার সবথেকে প্রিয় আপনজন, তাহলে নিশ্চয়ই আপনি প্রথমেই নিজের রক্তের সম্পর্কের মধ্যে থাকা সবচেয়ে কাছের মানুষটির নামই নেবেন। হতে পারে সে আপনার মা, বাবা, অথবা স্ত্রী বা স্বামী, অথবা পুত্র বা কন্যা। হ্যাঁ, হতেই পারে। তবে আবার কিছু মানুষ কিন্তু আপনজন বলতে নিজের অন্যান্য আত্মীয়দেরও বোঝাতে পারেন। কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন কি, রক্তের সম্পর্ক নেই এমন কোনো মানুষ যদি আপনার চরম বিপদে আপনার পাশে এসে দাঁড়ায় এবং আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে, তখন তাকে আপনি কোন নামে অভিহিত করবেন? নিশ্চয়ই সেও আপনার আপনজন বলেই অভিহিত হবেন। আমার সাথে এমনটা ঘটেছে, তাই আমার পরিবারের বাইরেও আপনজনের বিশেষ অভাব নেই। আর আজকের গল্পটিও এই রকমই একজন আপনজনকে নিয়ে, যিনি নিজের পরিবারের কাছে কতটা আপনজন হয়ে উঠতে পেরেছিলেন সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এমন একজন মানুষের আপনজন হতে পেরেছিলেন যার চরম বিপদের সময়ও তার সবথেকে কাছের আপনজনদের দরকার ছিল, কিন্তু সে তার তথাকথিত আপনজনদেরকে পাশে পায়নি। কিন্তু যাকে সে আপনজন বলে কখনো ভাবেইনি, তাকেই সে শেষ পর্যন্ত পাশে পেয়েছিল। তবে তার এই উপকারের জন্য তাকে শেষ কৃতজ্ঞতাটুকুও জানাতে পারেনি। আজকের গল্প আপনজন, লেখক মানসেন্দু সমাজপতি। গল্পটি পুরোটা শুনুন। ভালো লাগলে এরকম আরও ভিন্ন স্বাদের খাঁটি গল্প শোনার জন্য পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার সমর্থন জানান। তাহলে শুরু করি। বলছি, আপনাকে তো রোজই দেখছি স্যার। আপনার কেউ ভর্তি আছে নাকি এখানে আপনজন? এই আপনজন ব্যাপারটা বেশ গোলমেলে। জীবনের যাত্রাপথে আমরা সবাই দৌড়চ্ছি, কেউ এক কদম আগে তো কেউ দুই কদম পিছনে। দৌড়তে দৌড়তেই কত সম্পর্ক গড়ে এবং ভাঙে। সেই সব সম্পর্কের কোনোটা জন্মগত, যেমন বাবা মা ভাই বোন, আবার কোনোটা দৌড়পথের অর্জন, যেমন স্বামী স্ত্রী সন্তান বন্ধু ইত্যাদি। কিন্তু সবাই কি আর আপনজন হয়? জীবনপথের সাহারা তন্দ্রায়, ঝড়ে ঝঞ্ঝায়, রৌদ্র শিশিরে যারা সর্বদাই পাশে থাকবে, প্রতিদানের আশায় নয় ভালোবাসার আশ্বাসে, তেমন আপনজন হাজার কোথায়। রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে চা খাচ্ছিল। মুখ ফিরিয়ে দেখলাম পিছনে দাঁড়িয়ে একজন রোগা ভোগা লোক, বয়স আন্দাজ ৩৫-৩৬। ইস্ত্রি না করা ঘামের দাগ লাগা হাফ শার্ট আর ঢলঢলে প্যান্ট, পায়ে সস্তার চপ্পল, চোখের কোলে নিম্নবিত্ত যাপনের কালি। প্রশ্নটা করে একটা ম্লান হাসি নিয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে। পিছনে রোদের আলোয় ঝকঝক করছে সাজানো ক্যাম্পাসের ভেতর কলকাতার নামী ক্যান্সার হাসপাতাল। বাইরের চাকচিক্য আড়াল করতে পারেনি ভিতরের নিয়ন আলোর নিচে আনাচে কানাচে ছড়িয়ে থাকা মৃত্যু ভয়ের অন্ধকার। হাসপাতালের প্রশস্ত চৌহদ্দি ছাড়িয়ে মারণ রোগের উদ্বিগ্ন ছায়া ছড়িয়ে আছে রোগীদের অপেক্ষাকৃত
আত্মীয় স্বজনের চোখে মুখেও। পিছনে ঘুরে বললাম, হ্যাঁ, আমার এক বন্ধু আছে এখানে। আপনার? আমাকে আপনি বলবেন না স্যার, আমি আপনার থেকে অনেক ছোট। আমার নাম নিতাই মাইতি, বাড়ি কাঁথি। একটা ছোট ইলেকট্রিকের দোকান আছে, ছোটোখাটো যন্ত্রপাতি সারাই আর কি। নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যে আবার এই ঝামেলা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, এইসব রোগ মানেই তো যার হয় তারও কষ্ট, আবার বাড়ির লোকজনেরও ছোটাছুটি, উদ্বেগ, জলের মতন টাকার খরচ। তা কি আর করবে বলো? তোমার কে ভর্তি আছে এখানে? আমার ছেলে, 7 বছর বয়স। এই প্যানক্রিয়াসে ক্যান্সার। কি কপাল বলুন তো। সে কি, ওইটুকু ছেলের এই রোগ? সত্যি অসুখ বিসুখের আর কোনো বাজ বিচার রইল না দেখছি। যা বলেছেন স্যার, কি যে হবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। কুল কিনারা যে এখানে সবার সামনে মেঘাবৃত, সেই তিক্ত সত্যটা এই লোকটারও জানা থাকার কথা। হাসপাতালের লবি জুড়ে অসংখ্য উদ্বিগ্ন উদ্ভ্রান্ত মুখ। কে কাকে কুলকিনারা দেখাবে, কে কাকে দেবে আলোকস্তম্ভের ঠিকানা? অসুস্থ সন্তানের জন্যে চিন্তা ভাবনায় পাগল বাবাকে আসার কথা শোনাতে যাওয়া বাতুলতা। তাও যান্ত্রিকভাবে বললাম, এটা তো এই অসুখের জন্য নামকরা হাসপাতাল, নামি দামি ডাক্তাররাও দেখছেন। তোমার ছেলের তো বয়সও কম, দেখো নিশ্চয়ই ভালো হয়ে যাবে। নিতাই হাসল। সে এক নিষ্প্রাণ হাসি, তাতে ভরসার আলো বিশেষ নেই। অপেক্ষার দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে আর একটু পরেই। এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা মুখগুলো দ্রুত পায়ে এগোচ্ছে লিফটের দিকে। লিফটের সামনে ভিড় দেখে অনেকেই আবার এগোচ্ছে সিঁড়ির দিকে, দ্রুত হেঁটে ওপরে উঠবে বলে। রোগক্লিষ্ট প্রিয়জনদের যতটা সময় দেওয়া যায় আর কি, যতটা কাছে থাকা যায়, কে জানে আগামীকাল কী বার্তা নিয়ে আসে। রেসিডেন্ট পেশেন্টদের ওয়ার্ডটা একটা লম্বা হলঘর, সার দিয়ে বেড পাতা। দরজা থেকে দুটো বেড ছেড়ে একজন বয়স্ক মানুষের বেড। ভদ্রলোকের বয়স আন্দাজ 60-65। রেডিয়েশন আর কেমোর দৌলতে মনে হচ্ছে 70-75। ভদ্রলোকের নাম শুনলাম ইন্দুশেখর হাজরা। তার পরের বেডটাতেই নিতাইয়ের ছেলে কানাই, আর তার পাশের বেডেই আমার বন্ধু সুদীপ। ভিজিটিং আওয়ার্সে ঘণ্টাখানেক সাক্ষাৎ। আমি সুদীপের বেডের পাশেই বসে, নিতাই তার ছেলের পাশে, কিন্তু ইন্দুবাবুর পাশে কেউ নেই। সুদীপের ঘাড়ের কাছে একটা ছোট গ্ল্যান্ড হয়েছিল, প্রাইমারি স্টেজ। অপারেশনের পর এখন ভালো আছে। ডাক্তার বলেছেন আর কয়েকদিন দেখে ছেড়ে দেবেন। ওর অস্তিত্বকে ঘিরে মৃত্যু চোখ রাঙানিটা আর নেই। আমার দিকে গলা বাড়িয়ে চাপা স্বরে বলল, জানিস তো, ওই যে ইন্দুবাবু লোকটার কেউ নেই মনে হয়, জানিস, কাউকেই না ওর কাছে আসতে দেখিনি। ভদ্রলোকের লাং ক্যান্সার, অ্যাডভান্স স্টেজ। বোধ হয় কোনো চান্সও নেই ওনার। তাই অষ্টপ্রহর কেমন যেন খেপ ছড়িয়ে শুয়ে থাকে। সেই জন্য বোধ হয় ধারে কাছে কেউ ঘেঁষে না ওনার। সিস্টাররা তো সবসময় খেঁচানির ভয় তথস্থ। আমি আশ্চর্য হয়ে বললাম, ভদ্রলোক এই অবস্থায় সারাদিন একা মুখ বুজে বিছানায় পড়ে থাকেন, ওতে তো
রোগ যন্ত্রণা আরও অসহ্য হয়ে উঠবে রে। মুখ না খোলাই ভালো, মুখ খুললেই তো চেঁচামেচি আর গালাগালি। সিস্টাররাও যতটা সম্ভব এড়িয়ে চলে ওকে। তবে হ্যাঁ, ওই নিতাইয়ের ছেলেটাকে অবশ্য একটু ভালোবাসেন ভদ্রলোক, ওর সঙ্গে অনেকক্ষণ গল্পও করেন। একমাত্র তখনই ওকে হাসতে দেখেছি জানিস। সত্যিই বড় অদ্ভুত মানুষটা। ইন্দুবাবুর মেজাজের প্রমাণ সেদিনই পেলাম হাতে নাতে। ভিজিটিং আওয়ার্স শেষে নিতাই ইন্দুবাবুর বেডের পাশ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা করে বলেছে, কেমন আছেন স্যার? তাতে ইন্দুবাবু বিচ্ছিরি মুখ করে খেকিয়ে উঠলেন। দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এসব বোকা বোকা ফালতু প্রশ্ন করো কেন? যত সব আদিক্ষেতা। আমার সঙ্গে খেজুরে না করে নিজের ছেলেটাকে দেখো। বাচ্চাটার তো একটা পা চিতায় তুলে দিয়েছ। ইরেসপন্সিবল মুখ্য যত সব, থা থেকে আসে সব গাইয়াগুলো। বেরিয়ে এসে নিতাই ক্ষেপে লাল। এই দেখুন দেখি কারবার, খিটকেল বুড়ো ভাম একটা, সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে জানেন তো। আচ্ছা আচ্ছা, ছেলেটার অসুখের জন্য কি আমি দায়ী? খামোকা কতগুলো কথা শুনিয়ে দিল। এইসব জঞ্জালগুলো ফটাফট ফুটে গেলেই তো পারে। কথাটা শুনে ভালো লাগলো না। ভদ্রলোকের ঘাড়ের ওপর মৃত্যুর হিমেল শ্বাস। ওর কথাবার্তা বেচাল হতেই পারে, তাই বলে আমরাও কি বেচাল হয়ে যাব? পরের দিন সুদীপের সঙ্গে কিছুক্ষণ কথা হওয়ার পর বললাম, দেখ, ওই যে ইন্দুবাবু লোকটার খিটখিটে মুখোশটার আড়ালে আমার মনে হয় কিছু একটা গল্প আছে। একবার বাজিয়ে দেখে আসি, কি বলিস? সুদীপ হেসে বলল, তোর গল্পের প্লট খুঁজছিস? বেশ, যা, তবে সাবধানে, শোয়েবের বাউন্সার কিন্তু, মাথা বাঁচিয়ে। ভদ্রলোক কপালের ওপর ডান হাতটা উপুর করে রেখে চোখ বুজে শুয়েছিল। আমি পাশে দাঁড়িয়ে গলা খাকরানি দিতেই চোখ খুলে চাইলেন। আলো নিভে আসা চোখের নিচে গাঢ় কাজলের মতন অবসাদ আর ক্লান্তি। হাত জোর করে বললাম, নমস্কার, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। প্রত্যাশা মতোই কোনো রেসপন্স এলো না। আমিও নাছোড়বান্দা, পাশের টুলটা টেনে নিয়ে বসতে বসতে বললাম, বসছি। কেমন? বসে কথা না বললে সব কথাগুলো আবার হাওয়ায় কেমন জানি উড়ে যায়, জানেন তো। কি সাংবাদিক নাকি গোয়েন্দা দপ্তর? ভদ্রলোকের মুখ কঠিন। না না, আমি একটা কলেজে পড়াই, আর সঙ্গে একটু আধটু লেখালেখির শখ আছে, এই আর কি। ও আচ্ছা, গল্পের প্লট খুঁজছ? ভদ্রলোকের গলার স্বর এবার অনেকটা নরম। না, ঠিক তা নয়, কারো ব্যক্তিগত পরিসরে নাক গলানোর ইচ্ছে আমার নেই। তবে হ্যাঁ, জীবনকে জানতে চাই। জীবন থেকেই তো গল্প উঠে আসে বলুন। ভদ্রলোক ইশারায় সুদীপকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কে? বললাম, বন্ধু। বন্ধুর জন্য এত ছোটাছুটি? বন্ধুও আপনজন হতে পারে, ভালো। আপনার আপনজনরা কেউ আপনজন? তা সত্যিকারের আপনজনটা যে কে, সেটা বুঝতে বুঝতেই একটা ছোট্ট জীবন শেষ। ওই লালন যেমন সারাটা জীবন খুঁজে বেড়ালেন তার মনের মানুষটিকে। ভদ্রলোকের পড়াশোনা আছে বলে মনে হচ্ছে। বললাম, লালনের মনের মানুষটি কিন্তু জৈবিক নয়, আত্মিক। সেই জৈবিকরা তো আরো সরেস, নিজের আখের টুকু ছাড়া কিচ্ছু বোঝে না। যতদিন একটা জুট মিলের জেনারেল ম্যানেজার ছিলাম,
আপনজনের অভাব ছিল না। যেই সেই মিল শিখ হতে আরম্ভ করলো, আপনজনেরা ফুটবল ম্যাচ ভাঙা দর্শকের মতো হাওয়া হয়ে যেতে লাগলো। তারপর মিলটা যখন একেবারে বন্ধ হয়ে গেল, ক্রমশ বাজার খরচায় টান পড়া শুরু হলো। ততদিনে গ্যালারি ফাঁকা। এদিকে জুট মিলের জুটের ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া বুকের ভেতর একটা বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। শখটা সামলাতে না পেরে গিন্নির ম্যাসিভ অ্যাটাক। উনি তো পালিয়ে বাঁচলেন। একমাত্র মেয়ে বিদেশে সেটেল। কাজের চাপে আর আসার সময় নেই। তবে তার প্রতি আমি কৃতজ্ঞ, আমার মেডিকেল ইন্স্যুরেন্সটা চালু রাখার জন্য। না হলে এই হাতির খরচ সামলানো আমার ক্ষমতার বাইরে। কাজেই এই মুহূর্তে ওই আমার একমাত্র আপনজন। তবে এই খরচটা বোধহয় আর ওকে বেশি দিন টানতে হবে না। অনেকক্ষণ কথা বলে একটানা হাঁপাচ্ছিলেন ভদ্রলোক। খানিকক্ষণ দম নিয়ে এবার স্বীকারোক্তি করলেন, আসলে জীবনের এই রঙ্গমঞ্চে যাদের আমরা আপনজন বলে ভাবি, তারা সবাই বোধহয় এই জীবন নাট্যের কুশীলব মাত্র। এত মুখোশের ভিড়ে আপনজনদের মুখ খুঁজে পাওয়া কি আর সহজ কাজ? লালনের মতোই সারা জীবন খুঁজে ফিরি, ঠায় পাবো তারই। হয়তো উইংসের ওপারে অনন্ত অন্ধকারেই অপেক্ষা করে থাকে সে, কি জানি। হাতটা আবার কপালের ওপর তুলে চোখ বন্ধ করলেন ইন্দুবাবু। আমি আর কথা না বাড়িয়ে উঠে এলাম সুদীপের কাছে। তারপর থেকে ইন্দুবাবু যেন দিন দিন আরও বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন। জীবন মৃত্যুর পাঞ্জা লড়াইতে কে যে কখন হেরে যাবে জীবনের কাছে বলাই মুশকিল। নিতাইয়ের মনস্কামনা যে এত তাড়াতাড়ি ফলে যাবে সে নিজেও হয়তো ভাবেনি। মাঝখানে কয়েকদিন হাসপাতালে যাওয়া হয়নি। দিন তিনেক পর ভিজিটিং আওয়ার্সে ওয়ার্ডে ঢুকেছি। প্রথমেই চোখ পড়ল ইন্দুবাবুর বেডের ওপর। বেডটায় অন্য একজন পেশেন্ট। শুনলাম দুদিন আগেই সন্ধে থেকে নাকি ইন্দুবাবুর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তার নার্সদের ঐকান্তিক প্রচেষ্টা ব্যর্থ করে অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। জীবন মৃত্যুর সেই কুরুক্ষেত্রের সংগ্রাম, কেমো রেডিয়েশন, সেই শীর্ণ শরীরটা নাকি আর নিতে পারেনি। শেষ রাতে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে। সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিয়ে চলে গেছেন ভদ্রলোক। ম্যাসিভ হার্ট অ্যাটাক। সিস্টাররা নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছেন। নিতাই পরম বৃতৃষ্ণায় চোখ মুখ কুঁচকে বলল, একদিক দিয়ে ভালোই হয়েছে। এইসব খ্যাচখ্যাচে পাবলিক বেঁচে থেকে সবার জীবন হালুয়া করে দেয়। চাঁড়ার লোক একটা। চলে যাওয়া লোকটার সম্বন্ধে এমন মন্তব্য ভালো লাগলো না। বুঝলাম সেদিনের অপমানটা ও এখনো ভুলতে পারেনি। তাছাড়া ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় হয়তো নিতাইয়েরও মাথা ঠিক নেই। কিন্তু নাটক তখনও বাকি ছিল। দুদিন পর হাসপাতালে ঢুকছি। নিতাই দেখতে পেয়েই ছুটে এলো। উত্তেজনায় হাঁপাচ্ছে। হাত ধরে হিড়হিড় করে লবির একটা সাইডে টেনে নিয়ে গেল আমায়। ওর চোখ বড় বড়, ছলছল করছে। মুখটা হাঁ হয়ে ঝুলে আছে, যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। উত্তেজিত গলায় ফিসফিস করে বলল, জানেন স্যার, হাসপাতালের অফিস থেকে ডেকে পাঠিয়েছিল। ইন্দুবাবু মারা যাবার আগে ওর প্যানক্রিয়াসটা দান করে গিয়েছে আমার ছেলের জন্যে। পরশুই অপারেশন। আমার ছেলেটা বোধহয়
এই যাত্রায় বেঁচে গেল স্যার। নিতাই রুমাল তুলল চোখে। গালে চড় মেরে চলে গেল লোকটা। বাইরেটা দেখে এত খারাপ কথা ভেবেছি, বলেওছি, সেই কিনা আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেল নিজের শরীর দিয়ে। একটা ধন্যবাদ দেওয়ার সুযোগটুকুও দিল না স্যার। একটু থেমে দম নিয়ে নিতাই যেন স্বীকারোক্তি করল, আপনজন তো আর রক্তের সম্পর্কে হয় না বলুন। জীবন দিয়ে যে জীবন ফিরিয়ে দেয় সেই তো আসল আপনজন, তাই না? বলতে বলতে নিতাইয়ের চোখ মুখ লাল হয়ে উঠল, চোখের কোলে টলটলে জল। মনে হলো একটা মানুষকে ঠিক সময় চিনতে না পারার গ্লানি বুঝি ঝরে পড়বে শিশির হয়ে এক্ষুনি।